বিজেপি শিকলা মোর্চা ত্রিপুরা प्रदेशनि लुवा जुबंबाई स्वामी विवेकानंद फिल्ड बिसि सारा दक्सिसा आसेमा सालनरेगै बिजेपिनि सदर हाबानक बसकं काशा पान्दा ख्लाइजाखा आरो मजाका हास्त्रि मन्त्रग्रा प्रफेसर डक्टर मानिक शाह मन्त्री सुधांशु दास बिजेपिनि हास्ते प्रदेशनि कास्को राजीव भट्टाचार्य प्रदेश शिकला मोर्चानि कास्को एबा एमएलए सुशांत देवखबै कुबुनि आदर आसालाव स्वामी विवेकानंदनि मांप्लिबक खुमब्रिहुइ बरम मिया फलाइका উদযাপন উপলক্ষে সর্বপ্রথম আমি এখানে উপস্থিত সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সত্যি আমি যখন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এখানে এত সুন্দরভাবে ওনার বক্তব্য রেখেছেন স্বামীজি সম্পর্কে, এই যে উনিও যুবক কিন্তু ওনার ভিতর থেকে যেভাবে স্বামীজিকে নিয়ে উনি কথা বললেন, এখানে যারা যুবক ভাই বোনেরা আছে আমার মনে হয় স্বামীজির যে চিন্তা ভাবনা সেই অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা এক এক সময় কথা বলি ঠিকই যে স্বামীজি কি বলেছেন, আমাদের সামনের দিকে কিভাবে এগিয়ে যাওয়া, কিন্তু অনেক সময় আমরা কিন্তু কাজের বেলায় সেটা করি, খালি কথার কথাই থেকে যায়। যদি কথার কথা যদি না থাকতো তাহলে আলোর দিকে না গিয়ে অন্ধকারের দিকে কেন কিছু যুবক সম্প্রদায় চলে যায়, বিগ কোশ্চেন। কেন এটা হবে? স্বামীজি 1863 সনের আজকের দিনে ওনার আবির্ভাব, মাত্র 39 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন, কিন্তু উনি শুধু ভারতবর্ষের জন্য না সারা পৃথিবীর জন্য যা দিয়ে গেছেন, আমরা এত বছর চলছে তারপরেও ওনাকে আমরা ফলো করতে পারলাম না। পাশ্চাত্য যে কালচার তার দিকে আমরা ধাবিত হচ্ছি, অপসংস্কৃতির দিকে আমরা চলে যাচ্ছি। কাজেই আজকের দিনে এই কারণে আজকে আমরা স্বামীজির জন্মদিনকে সামনে রেখে উনি কি বলেছেন, উনি কি চাচ্ছেন, উনি কি চেয়েছিলেন আগামী দিনের জন্য, উনি কি ভাবনা চিন্তা, সেটা আজকে এখানে আমরা শুনলাম। পরবর্তী সময় আমি ভুলে গেলাম, তাহলে কোনো লাভের লাভ কিছু হবে। আসলে স্বামীজি বলছেন যে সব কিছুই তোমার ভিতরেই আছে, সব কিছুই তোমার ভিতরে আছে, কিন্তু আমরা নিজের ভিতর তো দেখি না, অন্যের ভিতরে কি আছে সেটাও দেখি না, কি দেখি সেটাই কিন্তু সমস্যা হয়। 65% যুবক আজকে ভারতবর্ষে, আমাদের মূলধন। বারবার বলছেন স্বামীজি, এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলছেন যেখানে এত বড় একটা শক্তি, আমাদের স্টেটও একই অবস্থা। যুবক সম্প্রদায় হচ্ছে, বা আমাদের পার্টিতেও যদি বলি যুবক সম্প্রদায় বা আমাদের যে যুব মোর্চা একটা বিরাট শক্তি, এবং ভারতীয় জনতা পার্টির যে আদর্শ চিন্তা ভাবনা, পাশাপাশি যেভাবে আমরা বিবেকানন্দজির যে আদর্শ নিয়ে আমরাও মাননীয় প্রধানমন্ত্রী যে সবসময় কথা বলি, সেটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমাদের যুবক শ্রেণীর যারা আছে যখনই যে জায়গায় দিয়ে যাবে মানুষ কিন্তু দেখবে, আরে ওর কথাবার্তা চাল চলন দেখলেই বোঝা যায় সে আর কেউ নয়, সে ভারতীয় যুবক, ভারতীয় জনতা পার্টির একজন সদস্য। সেটা কিন্তু করতে হবে আমাদের। আমরা অন্যান্য পার্টির আমরা দেখেছি, এবং যে অন্ধকারের কথা আমি বলছি বারবার আবার বলছেন, তাহলে আজকে ওনার প্রতি আমাদের প্রকৃত অর্থে আমরা শ্রদ্ধা নিবেদন করতে পারি। উনি বলেছেন ভগবান নিজের প্রতিটা ব্যক্তির ভিতরে আছে, ভগবান। মন্দিরে যাওয়ারও প্রয়োজন নেই, নিজেকে আমরা যদি একজন আরেকজনের জন্য আমরা কাজ করি, একজনের জন্য আমরা ভালো চিন্তা করতে পারি, তবেই রাজ্যের এবং দেশেরও ভালো হবে। কিন্তু আমাদের কালচার এখন কি বলছে, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের টুইস্ট আউট যেটাকে বলে, সেই ধরনের আলাপ যে হয় সেটা বেশি করে আমরা করি।
এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজের কাজ কিছুই হবে না। আজকে আমাদের দেশ মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যেভাবে এগিয়ে চলছে, এক নরেন্দ্র আরেক নরেন্দ্র, আমরা এই নিয়ে কতবার বলছি, যেভাবে ভারতকে যখন ধর্মের যে বিশ্ব সমস্ত ধর্মের যেখানে সারা পৃথিবীর যে ধর্মের যে একটা অনুষ্ঠান হয়েছিল চিকাগো শহরে, সেখানে ভারতকে যেভাবে উনি প্রতিষ্ঠিত করেছেন, ভারতকে চিনতে পেরেছেন তখন সেই ধর্মযুদ্ধে কি সুন্দরভাবে উনি বলেছেন সেখানে। কিন্তু আস্তে আস্তে করে আমরা দেখলাম কি, সেটা কিন্তু আমরা ভারতকে নিয়ে আমরা গর্ব করার মতো অবস্থা ছিল না। পরবর্তী সময়ে আবার আমাদের নরেন্দ্র মোদীজি এসে ভারতকে আবার নতুনভাবে শ্রেষ্ঠত্বের আসন বসিয়েছেন। G20-তে আমরা দেখেছি সেটা একা কারোর পক্ষে কোনো অবস্থায় সম্ভব হবে না, সবাই যদি আমরা মিলেমিশে না কাজ করি। আমি এখানে যারা যুবক ভাইয়েরা আছেন, আমি আবার বলব যে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আগে বোঝার চেষ্টা করুন। কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আগে চিন্তা করুন। কোনো একটা জায়গায় আপনি বসেছেন, শুনছেন আর ভাবছেন ফিজিক্যালি ইউ আর হিয়ার আর মেন্টালি সামওয়্যার এলস, তাহলে লাভ হবে না। এই কথাই থেকে যাবে। সাময়িক হয়তোবা কিছু একটা প্রাপ্তি হবে, কিন্তু ইন দ্য লং রান ইউর এক্সিস্টেন্স উইল বি ইন কোশ্চেন। থাকবে না, কেউ থাকে না, কাজটাই থাকবে। এটাই কিন্তু আসল, কেউ যেন আঙুল না দেখাতে পারে, সেটাই হবে প্রকৃত অর্থে আজকের দিনে। যদি আমরা প্রতিজ্ঞার দিন আসে, ওনার জন্মদিনে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, সৎ পথে চলবো, সত্য কথা বলবো, অসৎ সঙ্গ ছাড়বো, তবে আমরা আগামী দিন আমাদের যে আসল উদ্দেশ্য স্বামীজি যেটা বলেছেন সেই দিকে আমরা তবে গিয়ে আমরা বুঝতে পারবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হয়তো বা অনেকে অনেক কিছু পেতে পারে, নাও পেতে পারে, পদ পেতে পারে, নাও পেতে পারে, কিন্তু আমার যে উদ্দেশ্য, আমি why I am born for others, not for myself, এটা খুব ইম্পর্টেন্ট। বুঝতে চাই না আমি, কেন বুঝতে পারি না সেটাই আমার এক এক সময় চিন্তা হয়। কারণ এই যুব সম্প্রদায়কে জাগানোর জন্য যে স্বামীজি বারবার বলছেন যে তোমরা জাগো, নিজেকে চিনো। আজকে বিভেদের মধ্যে আমাদের ঐক্য। উনি যখন সারা ভারতবর্ষ ভ্রমণ করলেন, দেশাত্মবোধের ভাবনা ওনার মধ্যে চলে এসেছিল। উনি দেখেছেন ভারতবর্ষের যে কৃষ্টি সংস্কৃতি, তার মধ্যেও ইউনিটি ইন ডাইভার্সিটি উনি বুঝতে পেরেছিলেন। উনি খুঁজছিলেন ভগবান কোথায়, ভগবান কোথায়। উনিও হি ওয়াজ অলসো ইন ডাইলেমা। আমরা সবাই জানি ওনার সম্পর্কে যখন পড়তে যায়, শেষ পর্যন্ত এমন এক গুরুর সন্ধান পেলেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কে তোমাকে পথ দেখাবে আগামী দিন, কার কথায়। শেষ পর্যন্ত উনি কি করলেন? শিষ্যত্ব গ্রহণ করলেন। আমরা সবাই জানি রামকৃষ্ণ পরমহংসদেব। উনাকে স্মরণ করে চিকাগোতে যখন উনি বক্তব্য আরম্ভ করলেন, তারপর সবার জানা কি হাততালি শেষ নেই সেখানে। আমাদের মধ্যেও কে জানে, আমাদের মধ্যেও এখানে যারা উপস্থিত আছে আমাদের মধ্যেও কে জানে কি ট্যালেন্ট আছে। সবার মধ্যে ট্যালেন্টের অভাব নেই। এই ট্যালেন্টকে আমাদের বের করতে হবে। ট্যালেন্ট পথ পাওয়ার জন্য জানো, ট্যালেন্ট নিজেদের মধ্যে হানাহানির জন্য না। ট্যালেন্ট হচ্ছে আমি মানুষের জন্য কতটুকু করলাম, করতে পারবো, সেই সব চিন্তা নিজের ভিতর থেকে সেটাকে জানা, চেনা এবং সেটাকে আরো রিফাইন করা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা আমাদের করতে হবে। আমি একটা পার্টির সদস্য হলাম বা আমি একজন কারোর ফলোয়ার হলাম, উনি আমাকে দেখে রাখবেন
সেটা হয় না। ইউ শুড বি হোস্ট অন ইউর সেলফ। নিজের উপরে নিজের আস্থা থাকতে হবে যে আমি যেখানেই যাব, কারণ আমি জানি যে আমি কে, এবং আমি মানুষের জন্য চিন্তা করি, মানুষের খারাপের কথা চিন্তা করি না, রাজ্যের জন্য চিন্তা করি, দেশের জন্য চিন্তা করি। এর থেকে বড় শক্তি আর কি হতে পারে? তবে আজকে এই যুব মোর্চার উদ্যোগে এখানে আজকের যে আয়োজন, যুব দিবস আমরা পালন করছি, স্বার্থকর। আগামী দিন মশাল এখানে যারা যুব ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তাদের হাতে এই মশালকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে, এবং যে পথ প্রদর্শক আমাদের স্বামী বিবেকানন্দজি যে আমাদের দিয়ে গেছেন, ওনার যে ভাবনা চিন্তা সেটাকে সামনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তবেই রাজ্যের ভালো হবে, মানুষও আমাদের কথা বলবে এবং সারা জীবন মনে রাখবে। আমি আর বিশেষ কিছু বলছি না। এখানে যারাই আজকে এখানে উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। জয় হিন্দ। যে ঘটনা আমাদেরকে অনেক বেশি গৌরবান্বিত করে সবসময়, তার মধ্যে অন্যতম একটি ঘটনা আপনাদেরকে বলতে চাই। এখানে যারা যুব বন্ধুরা আছেন, আপনারা সবাই জানেন স্বামী বিবেকানন্দের বেশভূষা কেমন ছিল। এখানে ছবির মধ্যে আছে, গেরুয়া বস্ত্র পরিধান করতেন। একদিন সেই চিকাগো শহরে রাস্তার ধারে দিয়ে তিনি হাঁটছিলেন, তো একটা আমেরিকান কাপল, তারা সবাই শর্ট শার্ট পরিহিত, অর্থাৎ তাদের যেটা চিরাচরিত পোশাক আছে, তো সেগুলি পরে তারা যাচ্ছিলেন। ঠিক সেই সময় এই মহিলাটা তার স্বামীকে প্রশ্ন করছে, আরে দেখো দেখো ওই লোকটা কি মানে অসভ্য এবং মূর্খ, সে এই শহরে এরকম একটা ড্রেস পরে সে ঘুরছে। তো এইভাবে একজন আরেকজনকে বলার সময় স্বামী বিবেকানন্দ সেটা শুনেছেন, এবং শুনে তিনি তাদের কাছে গেলেন এবং গিয়ে জিজ্ঞেস করলেন সেই লোকটাকে যে তিনি যেটা বললেন কেন বললেন, এবং তার কি কারণ তিনি জিজ্ঞেস করতে পারেন। তখন ওই আমেরিকান লোকটা স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করলো, ঠিক আছে আমার বিশেষ যা বলেছে সেটা ছেড়ে দিন, কিন্তু স্বামীজি আপনাকে দেখতে যতটা সুন্দর লাগছে, আপনি যদি সুন্দর ড্রেস পোশাক পরেন তাহলে আপনাকে অনেক সুন্দর লাগতো। তো ওই লোকটা স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করলো, স্বামীজি, why you can't wear a proper clothes to look like a gentleman? Why you can't wear a proper clothes to look like a gentleman? Then Swamiji smiled and replied, in your country, tailors make you a gentleman, but in our country, character make us gentlemen. অর্থাৎ আপনার দেশে ট্রেলাররা আপনাকে জেন্টলম্যান বা ভদ্রলোক বানায়, কিন্তু আমাদের দেশের চরিত্র বা আমাদের দেশের সংস্কৃতি কিন্তু আমাদের চরিত্রকে জেন্টলম্যান বানায়। এই যে মহানুভবতার পরিচয় তিনি সেদিন দিয়েছেন, এটা সত্যি অসাধারণ। এবং বারে বারে তিনি এই যে হিন্দু ধর্মকে পুরো বিশ্বের দরবারে যে সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠা করেছেন, সেটা এমনি এমনি নয়। এই যে বিভিন্ন ধর্মের ধর্মসভা যখন হচ্ছিল, বক্তব্য রাখছিল বিভিন্ন মহানুভবরা, সাধু সন্তরা, একজন ক্রিটিসিজম করে, একজন খ্রিস্টান বন্ধু স্বামী বিবেকানন্দকে ক্রিটিসিজম করে, অর্থাৎ সমস্ত ধর্মগ্রন্থ যেগুলি রাখা ছিল, মানে কোরআন, বাইবেল, গীতা, এরকম বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ যেখানে রাখা ছিল, তো আমাদের ভারত বা হিন্দুদের যে ধর্মগ্রন্থ গীতা, সেই গীতা ধর্মগ্রন্থটাকে সবার নিচে রাখা ছিল, আর উপরে তার উপরে বাইবেল, তার উপরে কোরআন, অন্যান্য বিভিন্ন ধর্মগ্রন্থ রাখা ছিল। সেই জায়গাতে স্বামী বিবেকানন্দকে একজন ক্রিটিসিজম করে বলছে, আরে দেখো দেখো তোমার ধর্মের সবচেয়ে বড় গ্রন্থ যেটাকে বলছো গীতা, সেটাকে সবার নিচে রাখা হয়েছে, তুমি দেখো তোমার ধর্মকে অপমান করা হচ্ছে। স্বামী বিবেকানন্দ তৎক্ষণাৎ উত্তর দিলেন, আরে না না, এটা অপমানের কিসে আছে? অন্য ধর্ম পুরো বিশ্বকে বহন করার ক্ষমতা রাখে না, একমাত্র ভারতবর্ষ, একমাত্র গীতায় বিশ্বের সমস্ত ধর্মগ্রন্থের ভার বহন করার ক্ষমতা রাখে, সেটা হচ্ছে ভারতীয় ধর্ম, সেটা হচ্ছে আমাদের গীতাতে রয়েছে।
সেইভাবে তিনি ভারতবর্ষের বিষয়টাকে প্রমাণ করেছেন। যাই হোক, আমি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, তিনি বলবেন, অন্যরা আছেন, আপনি অনুপ্রেরণা দেন। এক একটা শব্দ তিনি যাই বলেছেন সেটাই যেন আমাদের কাছে অমৃত বচন মনে হয়। স্বামী বিবেকানন্দজি বলেছেন, কোনো কিছুর জন্যই সত্যকে বাদ দেওয়া যায়, সত্যের জন্য সবকিছুকে বাদ দেওয়া যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বাদ দেওয়া যায় না। অর্থাৎ সত্য এবং ন্যায়ের অন্যতম প্রতীক যিনি স্বামী বিবেকানন্দজি, যিনি বলেছেন সৎ এবং ন্যায়ের পথে থেকে জীবনকে অমূল্য স্থানে পৌঁছে দেওয়া যায়। অর্থাৎ তার এক একটা শব্দ আমাদের মানব জাতির জীবনে সত্যি অনেক বেশি অনুপ্রেরণা যায়। আমি ব্যক্তিগতভাবে স্বামী বিবেকানন্দের তার বিচার দ্বারা, তার বাণী থেকে অনেক বেশি অনুপ্রাণিত। এখানে অনেক যুব বন্ধুরা আছেন যারা আজকে রাজনীতির আঙ্গিনায় আছেন। আপনাদের জ্ঞাতার্থে উদাহরণস্বরূপ আমি বলতে চাই, আমার মনে আছে 2016 সালে আমি যখন ভারতীয় জনতা পার্টিতে এলাম, ভারতীয় জনতা পার্টিতে আসার সময় আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। আমার ভালো পজিশন ছিল, ভালো ইসে ছিল। তো সেই কোম্পানিতে থাকার সময় ইতিমধ্যে আমাদের মধ্যে আমাদের অবকাশ নেই। আমি একটা কথাই বলবো, এখানে লেখা আছে, উঠো জাগো, লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থামা যাবে না। আমাদেরকে সকলকে জাগতে হবে, আমাদের লক্ষ্য স্থির রেখে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে, আমাদের সংগঠনকে মজবুত করতে হবে। মুখ্যমন্ত্রীর যেই স্বপ্ন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এটা আমাদের প্রত্যেকটা যুবক মিলে আমাদের করতে হবে। এবং আজকে স্বামীজির জন্মদিনে একটা কথাই বলবো, আধ্যাত্মিক ভারতবর্ষকে জানতে গেলে স্বামীজিকে জানা অত্যন্ত প্রয়োজন। আমাদের মন্ত্রী সুধাংশুদা বিস্তারিত আলোচনা করেছেন। আমরা সবাই মিলে স্বামীজি থেকে অনুপ্রাণিত হয়ে স্বামীজিকে আমরা পথ প্রদর্শক করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের যুব সংগঠনকে সারা রাজ্যে বুথ স্তর পর্যন্ত আমরা মজবুত করব। আমরা সবাই মিলেমিশে হিংসা, বিদ্বেষ, হানাহানি ভুলে আমরা সবাই মিলেমিশে আমাদের সরকারের পাশে দাঁড়াবো, আমাদের সংগঠনকে মজবুত করব, আমরা সবাই মিলে কাজ করব। সেই বার্তাটুকু রেখে আমার এই সংক্ষিপ্ত